প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসছি নূপুরের বাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা ঠিকানাটা অবশ্যই জানেন, শেরপুরের নকলা থানা বন্দরটিকি গ্রাম বললে সবাই চিনবে। এই ঘরটা নূপুরের বাবার ছিল। 2 বছর আগে কারেন্টের শর্ট খেয়ে এই ঘরটা সম্পূর্ণ জ্বলে যায়। ঘরটা কিন্তু এই অবস্থা প্রতীক। এখন আমরা যে নূপুরের বাসা আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথে আসুন। আমরা নূপুরের বাসাটা আপনাকে দেখাচ্ছি। ওইটা নূপুরে থাকে, চলেন আমরা নূপুরের ঘরটা আপনাকে দেখাবো। তো প্রিয় দর্শক, এই হলো নূপুরের ঘর। আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম নূপুর বর্তমান এই ঘরে অবস্থান করে। আসলে একটি ঘর, একটি চকি ঘরের ভিতরে, মা বাপ এই ঘরের ভিতরেই থাকে। আর রান্নাঘরের বস্তু দেখতে পাচ্ছেন এই সাইডটা। আজ যে টিনগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে কারেন্টে যে ঘরটা পুড়ে গেছিল, ওই পরিত্যক্ত যে টিনগুলি সেগুলি দিয়ে বেড়া দেওয়া। এই হলো নূপুরের অবস্থা। আমরা নূপুরের সাক্ষাৎকার নিতে চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য ধরে না টেনে দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নূপুরের যে অবস্থাটা দেখেন আপনারা। আর সাথে যিনি আছে উনি নূপুরের মা, উনিও প্রতিবন্ধী মানুষ। আর গত ভিডিওতে তো বলিয়ে দিয়েছিলাম বাবা মাছ বিক্রেতা। তো এই পিছনের সাইডটা দেখালাম। চলুন নূপুরের সাথে আপনাদের কথা বলিয়ে দিই। এই হলো নূপুরের বাসার ভিতরের রান্নাঘর। একই ঘরে একটি ঘর দেখতে পাচ্ছেন। এখানে একটি ঘরের ভিতরেই একটি চকি। এই একটি চকিতে কিন্তু মা, বাবা, মেয়ে, তাদের একটি সন্তানই এই একটা চোখের ভিতরে থাকে। তাদের দেখতে পাচ্ছেন পুরা ঘরটাই এই অবস্থা। আর রান্নাঘরের বিষয়টা যদি বলি, এটাই রান্নাঘর। জীবনের যে ঘটে যাওয়ার কাহিনী এই সংক্ষিপ্ত আকারে আপনার বিস্তারিত আসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। নূপুর, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনকার কি আমার লেখাপড়া তেমন আমার আব্বার ইচ্ছা ছিল যে আমার লেখাপড়া করে চাকরি করাবো, কিন্তু পারি নাই। অর্থের লাগে বেশি লেখাপড়া করতেও পারি নাই। যখন ক্লাস 8-এ পড়ি তখন আর কি আমার বিয়ে হয় নাজমুলের সাথে। তারপর এরকম কইরা 2 মাসে ভালো ছিল। এরপরে আস্তে আস্তে আমার ব্যবহারও খারাপ করতো আমার সাথে। কথাবার্তাও এরকমই করে বলতো না। ওর মন মতো ওই চলতো। ওর মায়ে বাড়ির কাজ কাম করাইতো, ওদের মন মতো আমার চলা লাগতো। আমার কোনো স্বাধীন ছিল না ওদের বাড়িতে। আর আমি তারপরেও ওদের বাড়িতে ছিলাম, অনেক খাওয়ার কষ্টও দিত। এমনও দিন গেছে পানি ভাত খাই আমি সারাদিন রয়েছি। আমার শাশুড়ি বাড়িতে সারাদিন থাকতাম, শাশুড়ি এমন জ্বালাইতো, আবার রাত্রে আসলে আমার স্বামী আবার এরকম কথাবার্তা বলতো, গালাগালি করতো একটু কথাতেই। তারপরে এমন করে নেশা টেশা করলে তখন সেন্সই থাকতো না, ধৈরা ধৈরা মারতো আমারে, অনেক মারপিট করতো। এখন হাতও ভাঙ্গা দিছিল একবার বাড়ি মাইরা। তারপরে এমন ঝগড়া করে কইরা আবার বাড়িতে আমার পাঠিয়ে দেয়। আবার আমি বাড়িতে আসি, আবার আসে কিছুদিন থাকি বাড়িতে, আবার আসে, আইসা আবার বলে যে আমি ভুল করছি, তোমার আর মারতাম না, তুমি আসো, আমি আমার কথা শুনতাম না, এরকম করতাম না। ওর ভুল বুঝি যে থাক, ভুল যেটা করছে ওজন বলতেছে যে মাফ করে দেওয়ার লাগে ভালো হইব, তাহলে যাই। এরকম করে আবার যাই। এরকম করতে করতে 4-5 বার গেছি ওর কাছে। যাওয়ার পরে একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে আমার 2 বছর পরে। ছেলেটা 8 মাসের বয়সে তখন আমার শাশুড়ি আর আমার জামাই আমারে ঘর থেকে লাথি মেরে বাইর করে বাচ্চাটা রাইখা আমারে তাড়ায় দেওয়ার পরে আমি আর যাই নাই। না গেলে 4 মাস ওর দাদির কাছে রাইখা আমার ননাসের পরে দিয়া দেয় 1 বছরের বয়সে। আর আমার দেখতেও দেয় না, ওর সাথে কোনো যোগাযোগও করতে দেয় নাই। তারপরে আবার কিছুদিন গেছে, আমি ঢাকা গেছি, কিছুদিন 4-5 মাস চাকরি করছি। আবার আমার ফোনে কথা কয়ে আবার নিয়ে গেছে ওর কাছে, কইছে যে তুমি আসো আমার কাছে, আমি তোমার সন্তানের আইনা দিমু, আফার কাছ থেকে পুলার আইনা দিমু, তুমি আয় করো, এরকম কইছে। আমি আবার গেছি, আচ্ছা থাক, আমার ছেলে যদি আমার ফিরে দেয় তাহলে আমি যামু। পরে আবার গেছি। কিছুদিন থাকার পর ওই সময় আমার বলে যে থাক, ওই পোলা ওইখানে থাকুক, মানুষ হোক, থাকগা, আনতাম না, এরকম করবো। আর আইনা দেয় না, দিছে না। পরে যখন এরকম দেখতেছি, পরে আমি করলাম যে না, এরকম হইতো না। এই ইনকাম যদি করতো তাও না, ইনকামও করে না, কিছু না। পরে আমি আইসা পড়ছি। আসার পরে আমি ডিভোর্স দিয়ে দিছি ওরে। ডিভোর্স দেওয়ার পরে 5 মাস পরে আমি ঢাকা গেছি। ঢাকা গাজীপুরে ভবানীপুরে যাই আমি চাকরি নিছি, এক গার্মেন্টসে চাকরি করছি। 2 মাস করার পরে হঠাৎ একদিন পিছনে যায়া 10টা বাজে ছুটি হয়েছে রাত্রের বেলা। তো পিছন দিয়া গেছে, যায়া পেট্রোল দিয়া আগুন জ্বালায় দিছে, ম্যাচ কুচা দিয়া। পরে বুরকা পরনে ছিল। পরে আমি অনেক সাহায্য চাইছি, চিৎকার পারছি, কিন্তু কেউ শুনে না, ওখানে লোকজন ছিল না।
তারপর আমার বান্ধবী আর কি আগুনটা করে চাদর দিয়ে জড়াইয়া এই আগুনটা নিবাইছে। তারপরে ওরাই হসপিটালে নিয়ে গেছে শেখ হাসিনা বার্নে, নিয়ে ওরাই ভর্তি করছে। করার পরে 2 মাস ছিলাম শেখ হাসিনা বার্নে। পরে টাকার জন্য আর কি বেশি আর ভালোভাবে চিকিৎসা করতে পারি নাই। প্রাইভেট চিকিৎসা করলে হয়তো আর আমি তাড়াতাড়ি সুস্থ হইতাম, সরকারি চিকিৎসা করানি হয়েছে। তারপরে 1 মাস ধরে আর কি আমি এখন বাড়িতে আছি, ঠিক মতো ওষুধও খাইতে পারতাছি না। আর ডাক্তাররা বলছে যে আপনার অর্ধেক ভালো হইবেন চিকিৎসা, আর অর্ধেক হচ্ছে খাওয়া দাওয়ার লাগা, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। মানে এরকমও কোনোই পাইতাছি না। আর আপনারা তো দেখছেন আমার আব্বা খুব গরিব, আমাদের ঘরটাও নাই, অর্থ সম্পদ তো নাই কেই। মানে আপনারা যদি পারেন, যদি যেখানে থাইকা যেরকম ভালোই সাহায্য করতেছে আমারে অনেকে, আপনাদের কাছে আমি ঋণী থাকবো সারা জীবন। আপনাদের জন্য, আপনাদের সহায়তা আমি নতুন একটা জীবন পাবো সুস্থ হইলে। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মনে করেন 15 থেকে 16 বছর বয়সেই মানে ক্লাস 8-এ থাকতে, তখন গ্রামেই থাকি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব গরিব, যার কারণে তেমন লেখাপড়াও করাইতে পারে নাই। তাই আমার বাবা আর কি বিয়ে দিয়ে দিছিল। তারপরে মানে বাল্য বিবাহের জন্য এরকম, আর বাপ্পা মানে দিছিল এরকম দেখা, মানে যে আগে তো চিনি নাই যে আসলে আমার জীবনে এতটুকু করব। তারপরে বুঝতে পারছি যে আসলে আর এরকম যে দেশে মাদক মাদক সেবক এরকমই থাইকা আসলে মেয়েদের জীবনে অনেক কষ্ট নামে আসে। অনেক মেয়েদের জীবনে এরকম হয়, স্বামী নেশাগ্রস্ত থাকে, মারপিট করে, সংসার ভাঙা যায়। আমার জীবনে এরকম হয়েছে। আমার যেরকম অল্প বয়সে বিয়ে হয়, এরকম বাল্য বিবাহ যেন আর কোনো মেয়ের যেন না হয়, আর কোনো মা বাবা যেন বাল্য বিবাহ না দেয়। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ঠিক মতো মেয়েদের বয়স মতো দেখা বিয়ে দিয়েন আইনগতভাবে। আচ্ছা নূপুর, ইতিমধ্যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভালো একটা শুরু হয়েছে। এই মুহূর্তে যদি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনাকে সাহায্য করতে চায়, তাহলে দর্শক আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলতেন। আপনারা যদি সহযোগিতা করতে চান আমারে, তাহলে আমার পার্সোনাল নগদ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। 0177081979। আমি আবারও বলছি 0177081979। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, সকলের কাছে আকুল আবেদন, এই অল্প বয়সের একটি আমাদের এরকম কারো বোন থাকতে পারে, কারো আত্মীয় স্বজন থাকতে পারে, আপনারা যে কেউ যদি তাকে সাহায্য করতে চান, তার এই নগদ নাম্বারে আপনারা তার সাথে সরাসরি কথা বলে সাহায্য করতে পারেন। আসলে এরকম একটি মেয়ে, আমরা চাই না যে এই সমাজ থেকে সে বিলীন হয়ে যাক। আমরা চাই সে আবার সুস্থ হয়ে আর সমাজের 10টা লোকের মতো সে আমাদের মাঝে বেঁচে থাকুক। তাই আপনারা সকলেই তাকে নিজ দায়িত্বে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।